বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। বিরোধী দল আন্দোলনে যাচ্ছে এবং গতকালকেই সেই ঘোষণা এসেছে। আন্দোলনে যদি বিরোধী দল যায়, জামাত এনসিপি যদি আন্দোলনে যায়, সেই আন্দোলন কিভাবে ঠেকাবে বর্তমান সরকার, সেটা একটা বড় প্রশ্ন। জামাত এনসিপির পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং জুলাই আন্দোলনের পরিচয়ে, জুলাই যোদ্ধা পরিচয়ে আগের মতো শেখ হাসিনা সরকারকে যেভাবে যাচ্ছে তাইভাবে যা ইচ্ছা তাই বলা গেছে, তেমনি বিএনপি সরকারকেও তেমন ভাষায় কথা বলা শুরু হয়েছে। ভাষাটা এমন ভাষা প্রয়োগ করা শুরু হয়েছে যে আওয়ামী লীগ তাও তো পালাতে পেরেছে, বিএনপি সরকারকে, বিএনপির বর্তমানে যারা আছে তাদেরকে পালাতেও দেব না, এরকম বক্তব্য আমরা শুনছি। এরকম বক্তব্য সরকার শুনে যাচ্ছে, সরকার মোকাবেলা করবে কিভাবে, এরকম বক্তব্য যারা দিচ্ছে তাদেরকে প্রতিহত করবে কিনা, সরকার কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, সব কিছু। আর আন্দোলন যদি শুরু হয় তাহলে বিএনপি একা সেই আন্দোলন মোকাবেলা করতে পারবে কিনা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের আরও দ্রুত রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম আন্দোলনের কথা, তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই কর্মসূচি নিয়ে 5 জন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের ফুড ফর অলের লিঙ্ক দেওয়া আছে। অন্তত পক্ষে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রেরণা দেবেন যেন এই মানবিক কাজটি ছড়িয়ে পড়ে 18 কোটি মানুষের মাঝে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম বিরোধী দল আন্দোলনে যাচ্ছে। গতকালকেই আমরা দেখেছি সংসদ থেকে ওয়াকআউট করতে, এবং সেই ওয়াকআউটের একমাত্র কারণ হচ্ছে গণভোট বাস্তবায়ন, সাংবিধানিক পরিষদ বাস্তবায়ন, জুলাই যে আদেশ, সেই আদেশ বাস্তবায়ন, যার কোনোটাই বর্তমান বিএনপি সরকার করবে না এই কারণেই যে সেগুলো সংবিধানের বাইরে। এটা মোটামুটি ঘোষণা হয়েছে এবং আজকে সংসদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। গতকালকে জামাতের আমির তিনি বলেছেন যে আগামীকালকেই দেখতে পাবেন আমরা কি করে। তার মানে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রফেসর ইউনূসের জারি করা যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশগুলো যেগুলো পাশ করবে বিএনপি, সেগুলো সংসদে উত্থাপিত হতে পারে, সেরকমটা অনেক আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন। আজকে যদি বিরোধী দল এনসিপি এবং জামাতের প্রত্যাশা অনুযায়ী গণভোট, সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এগুলো যদি উত্থাপিত না হয়, তাহলে আজকে সংসদে যোগ দিয়ে আবারও বিরোধী দল ওয়াকআউট করবে এবং ওয়াকআউট করে আজকেই আন্দোলনের ঘোষণা দেবে। গতকালকে জামাতের আমির যেটা বলেছেন সেটা বিএনপির জন্য একটা ভয়াবহ বার্তা হতে পারে। কি বলেছেন তিনি? কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সংসদে আমরা যাব, সংসদে যদি আমাদের প্রত্যাশা পূরণ না হয় তাহলে আমাদেরকে ভোট দিয়ে যে জনগণ সংসদে পাঠিয়েছে সেই জনগণের কাছে আমরা ফিরে যাব, জনগণকে সাথে নিয়ে আন্দোলন তৈরি হবে। এদিকে এনসিপি তাদের রাজনৈতিক দলের বিভিন্ন পেজ থেকে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে গণ অভ্যুত্থান 2.0, জুলাই 2.0 এরকম ঘোষণা দিচ্ছে। এরকম ঘোষণা এনসিপি যখন দিচ্ছে, জামাত যখন আন্দোলনের ঘোষণাই দিয়ে দিয়েছে, এমন তো না যে গতকালকে জামাতের আমির এটা বলেছেন আগামীকালকেই দেখতে পাবেন আমরা কি করি, এরপরে বিএনপি ভয় পেয়ে তারা জামাত এবং এনসিপির দাবি মেনে নেবে, গণভোটের অধ্যাদেশ তারা পাশ করবে, সাংবিধানিক পরিষদ তারা গঠন করবে, এমন তো না। বিএনপি সেই পথে যাবে না। বিএনপি যদি সেই পথে না যায় এবং বিএনপির বিরুদ্ধে যে সকল কথা বলা হচ্ছে, আওয়ামী লীগকে পালানোর সুযোগ দেয়া হয়েছে, আওয়ামী লীগ পালাতে পেরেছে কারণ তাদের পালানোর একটা জায়গা রয়েছে ভারত, কিন্তু বিএনপির কোনো পালানোর জায়গা নেই, এই ধরনের বক্তব্য যেগুলো ছোড়া হচ্ছে সেগুলো একটা ইঙ্গিত দেয় যে দেশের পরিস্থিতি আবার ঘোলাটে করার একটা প্ল্যান চলছে। সেই প্ল্যানটা নানা দিকে এরকম কথাবার্তাও চলছে। একটি দেশের বাইরে থেকে তৈরি করা একটা ভিডিও আমাদের চোখে পড়েছে। সেই ভিডিওতে দাবি করা হয়েছে যে আইএসআইয়ের একজন প্রতিনিধি বাংলাদেশে এসেছে, পাকিস্তান থেকে মালয়েশিয়া হয়ে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে জামাতপন্থী একজন আইনজীবীর সঙ্গে বৈঠক করেছে, পাকিস্তান দূতাবাসে রাত্রি যাপন করেছে, এরকম নানা খবর ছড়ানো হচ্ছে। এবং সেই খবরগুলো ছড়ার
চালানোর মূল কারণ হচ্ছে যে আবারও দেশের পরিস্থিতি অস্থির করে তোলার একটা চক্রান্ত তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি সরকার কি সেটা মোকাবেলার জন্য প্রস্তুত আছে? আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন যে কোটা আন্দোলন ছিল না, সেটা যে সরকার বিরোধী আন্দোলন ছিল এবং তার পেছনে যে ডিপ স্টেটের একটা ভূমিকা ছিল, প্রফেসর ইউনূসের অনেক দিন থেকেই এটার যে একটা পরিকল্পনা ছিল, সেগুলো নানাভাবে গত 1.5 বছর কিংবা 1.5 বছরে তাদের সরকার যাওয়ার পরে তাদের উপদেষ্টাদের বক্তব্যে ডিপ স্টেট নিয়ে তাদের বক্তব্য, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ডিপ স্টেট জড়িত, ডিপ স্টেট অন্তর্বর্তী সরকারকে অনেক দিন ক্ষমতায় রাখতে চেয়েছিল কিন্তু আমরা সেটা মাথায় নিইনি, এরকম নানা বক্তব্য নতুন করে মানে প্রমাণ হতে সহযোগিতা করছে যে এর আগে আওয়ামী লীগ সরকারের পতন এবং প্রফেসর ইউনূসের ক্ষমতা গ্রহণ, এটার পেছনে ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা কি? ডিপ স্টেট কি আমেরিকার ডিপ স্টেট নাকি অন্য কোনো দেশের ভূমিকা ছিল, সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে। কিন্তু আবার নতুন করে যখন এরকম আলোচনা চলছে যে পাকিস্তানি আইএসআই প্রতিনিধি বাংলাদেশে আসছে, এসে নানা পক্ষের সঙ্গে মিটিং করছে, পাকিস্তান দূতাবাসে গুলশানে থাকছে, এই ব্যাপারগুলো যখন ছড়িয়ে দেয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের মনে আবার নতুন করে আতঙ্ক তৈরি হয় যে একটি সরকার, নতুন সরকার ক্ষমতায় আসলো, সেই সরকারকে কি স্টেবল হতে দেয়া হবে না? সেই সরকারকে উৎখাতের আবার কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকে সব কিছু এগোবে? যদি তাই হয়, মানে একের পর এক এই ধরনের যদি সরকার পতনের দিকেই আমরা চলে যাই, মনোযোগ দিই, তাহলে আমাদের দেশটা পাকিস্তান আফগানিস্তান হতে খুব বেশি সময় লাগবে না। পাকিস্তানে এখন পর্যন্ত কোনো সরকার তার মেয়াদ পূরণ করতে পারেনি। সেরকম অবস্থা যদি এই 2024-এর পর থেকে বাংলাদেশে হতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থাটা কোন দিকে যাবে? আর বাংলাদেশকে পাকিস্তান বানানোরই কোনো চক্রান্ত পেছন থেকে হচ্ছে কিনা, যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেই আন্দোলনের হুমকি না দিয়ে কিংবা আন্দোলন না করে সরকারকে অন্তত 5 বছর দেখা উচিত কিনা যে তারা কি করে, কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করে, সেই সুযোগ না দিয়ে সরকারের বয়স মাত্র 1.5 বছর 1.5 মাস, যখন 1.5 মাসের মাথায় আন্দোলন করে সরকার পতনের দিকে যাওয়া, এটা কি কোনো সুস্থ রাজনীতির ইঙ্গিত দেয়? আমরা কি অন্য কোনো পথে হাঁটছি? যে প্ল্যানিংটা শুরু হয়েছিল 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের প্ল্যানিং দিয়ে, সেই প্ল্যানিংটা কি এখনও বাস্তবায়িত হয়নি? মানে সেই প্ল্যানিংটা যাদের স্বার্থে তৈরি করা হয়েছিল, তারা রাষ্ট্র ক্ষমতায় যে কোনোভাবে আসতে চায় কিংবা তারা পেছন থেকে বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেটের কথা বলেছেন। এই ডিপ স্টেট কারা? কারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে অস্থির করতে চায়? কারা প্রফেসর ইউনূসকে অনেকদিন ক্ষমতায় রাখতে চেয়েছিল? কারা আবার নতুন একটা সরকার ক্ষমতা নেওয়ার পরে 1.5 মাসের মাথায় আবার একটা আন্দোলন যেন চাঙ্গা হয়, সেটা পেছন থেকে কারা চাইছে? এই যে আন্দোলন, যে কথা ইন্ট্রোতেই বলছিলাম যে এই আন্দোলন যদি শুরু হয়, তাহলে এই আন্দোলনকে কি বিএনপি সরকারিভাবে কিংবা রাজনৈতিকভাবে একা একা মোকাবেলা করতে পারবে, নাকি এই আন্দোলন মোকাবেলা করার জন্য তাদের কোনোভাবে, সেটা ফর্মালি হোক ইনফর্মালি হোক, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা প্রয়োজন হবে? আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা কি খুব শীঘ্রই তাহলে উঠে যাচ্ছে? কারণ মাঠের বাস্তবতা হচ্ছে, যে আন্দোলনের কথা বলছে জামাত এনসিপি যদি আন্দোলনে নামে, সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা বিএনপির জন্য অনেক বেশি কঠিন হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে আনঅফিসিয়ালি, মানে যে ভোটের সময় যে আনঅফিসিয়ালি একটা সমঝোতা আমরা দেখেছি, সেই সমঝোতা যদি এখন আবার হয়, তাহলে তাদের পক্ষে ব্যাপারটা মোকাবেলা করা সহজ হবে। সেই পথে বিএনপি যাবে, নাকি বিএনপি মনে করবে যে না, আওয়ামী লীগকে ফিরতেই দেওয়া হবে না, আমরাই যথেষ্ট এদের আন্দোলন ঠেকানোর জন্য? কোন পরিস্থিতি তৈরি হচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি ঘোলাটে হওয়ার যে আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখছি, সেটা কোথায় গিয়ে ঠেকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।